আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কোন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা জানার আগে আমাদের জানা উচিত যে কেন কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত। দেখুন, আপনি যদি কোনো শেয়ার শর্ট টার্ম সময়ের জন্য যদি ক্রয় করতে চান, সেটা হতে পারে 1 সপ্তাহ, সেটা হতে পারে 10-15 দিন, কিংবা সেটা হতে পারে 1-2 মাস সময়ের জন্য যদি আপনি কোনো শেয়ার ক্রয় করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই জানা উচিত যে আপনি কোন শেয়ার ক্রয় করবেন, কোন শেয়ার আপনি ক্রয় করবেন না, কখন শেয়ার আপনি ক্রয় করবেন, কখন শেয়ার সেল করবেন। তাহলে সেক্ষেত্রে এগুলো যদি আপনি জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই জানা উচিত যে আপনি কিভাবে কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তো সেটা জানার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক। শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে যাব। গুগলে গিয়ে ট্রেডিং ভিউ লিখে সার্চ করব। আমি এখানে ট্রেডিং ভিউ লিখলাম, ট্রেডিং ভিউ লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে প্রথম যে সার্চ রেজাল্টটা এসেছে ট্রেডিং ভিউ, আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো আমি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির শেয়ারের আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই। তো এক্ষেত্রে সেই কোম্পানি সার্চ করার জন্য আমি যেটা করব সেটা হলো উপরের সার্চ অপশনে গিয়ে আমি ক্লিক করব। আমি এখানে সার্চ অপশনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে সার্চ অপশনে আমি কোনো একটা কোম্পানির নাম লিখবো যে কোম্পানির শেয়ারের আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই। তো আমি এখানে লিখছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। তো পপুলার লাইফ ইন্স্যুরেন্স লেখার পরে আমি নিচে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হাজির হয়েছে। তো আমি এখন এই কোম্পানির শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আমি এটা ক্লোজ করে দিই। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমি যে কাজটা করব সেটা হলো আমি উপরের ইন্ডিকেটর অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সর্বপ্রথম লিখব RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। লিখে আমি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমার সামনে RSI হাজির হয়েছে। তো আমি এখানে ডান পাশে দেখবো RSI কত এসেছে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে RSI যদি 50% কিংবা তার উপরে যদি দেখায় নিচে ডান পাশে, তাহলে সেক্ষেত্রে আমি বুঝে নেব সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে। আর RSI যদি 50%-এর নিচে দেখায় এখানে নিচে ডান পাশে, তাহলে সেক্ষেত্রে বুঝে নেব সেই শেয়ারটা বিয়ারিশ যাচ্ছে বা সেই শেয়ারটা দাম কমার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে RSI-টা ক্লোজ করে দিলাম। এরপরে আমি আরেকটা ইন্ডিকেটর দেখব, সেটা হলো MACD, অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এখানে লিখে আমি এখানে MACD-র উপরে ক্লিক করলাম, অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা ক্লোজ করে দেব। তো MACD-তে আমরা দুই রকমের লাইন দেখতে পাচ্ছি, একটা নীল কালারের একটা লাইন দেখতে পাচ্ছি আর একটা কমলা কালারের লাইন দেখতে পাচ্ছি। তো আমরা সবসময় রিসেন্ট প্রাইসটা দেখব। রিসেন্ট প্রাইসে যদি নীল কালারের লাইনটা উপরে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেব শেয়ার বুলি যাচ্ছে। আর রিসেন্ট প্রাইসে যদি এরকম কমলা কালারের লাইনটা উপরে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেব সেই শেয়ারটা বিয়ারিশ আছে। তো এখানে রিসেন্ট প্রাইসে যেহেতু নীল কালারের লাইনটা উপরে দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটা বুলিশ। তো এটা আমি ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর আমি আরেকটা ইন্ডিকেটর আমি সার্চ করব, সেটা হলো বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড লিখে আমি এখানে সার্চ করলাম। করার পরে আমি নিচে বলিঞ্জার ব্যান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ড হাজির হয়েছে। তো বলিঞ্জার ব্যান্ডে আমরা বলিঞ্জার ব্যান্ডের মধ্যে আমরা নীল কালারের একটা রেখা দেখতে পাচ্ছি। এই নীল কালারের রেখার ক্ষেত্রে যদি রিসেন্ট প্রাইস এই নীল কালারের রেখার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে, অর্থাৎ সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ক্যান্ডেলস্টিক যদি নীল কালারের রেখার নিচে হয়, তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ারটা বিয়ারিশ যাচ্ছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে পারবো, সেটা হলো যদি বলিঞ্জার ব্যান্ডটা এরকম ন্যারো হয়ে যায় বা চোখা টাইপের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরপরে শেয়ারের দাম অবশ্যই বাড়বে। তো আপনারা নিশ্চয় বুঝে গেছেন বলিঞ্জার ব্যান্ড কীভাবে বের করতে হয়। এরপরে আমি এটা ক্লোজ করে দিয়ে আমি আবার ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে গিয়ে আমি এবার লিখলাম সুপার ট্রেন্ড। লিখে আমি সার্চ করলাম, করে আমি নিচে সুপার ট্রেন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা ক্লোজ করে দিব।
তো সুপার টেন্টে আমরা দুই রকমের দেখতে পাচ্ছি, একটা সবুজ কালার আর একটা লাল কালার। তো রিসেন্ট প্রাইস যদি এরকম সবুজ সিগন্যাল দেখায় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ার বুলিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর রিসেন্ট প্রাইস যদি এরকম লাল কালার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেক্ষেত্রে সেই শেয়ারটা রিসেন্টলি বেয়ারিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। তো রিসেন্ট প্রাইস যেহেতু বুলিশ সেক্ষেত্রে বলা যায় যে এই শেয়ারটা বাই করা যায়। সুপার ট্রেন্ড আমি এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এখন আরেকটা ইন্ডিকেটর ব্যবহার করব। সেই ইন্ডিকেটরটার নাম হলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। আমি এখানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে নিচে আমি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এটা ক্লোজ করে দিব। তো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালে আমরা নীল কালারের রেখা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলস্টিকের মাঝখান দিয়ে নীল কালারের একটা রেখা চলে গেছে। তো ক্যান্ডেলস্টিক যদি নীল কালারের রেখার উপরে হয় তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে ক্যান্ডেলস্টিক যদি নীল কালারের রেখার নিচে হয় তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটা বুঝে নিতে হবে বেয়ারিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় রিসেন্ট প্রাইসটা দেখবো। রিসেন্ট প্রাইসটা যদি ক্যান্ডেলস্টিকের উপর নীল কালারের রেখার উপরে হয় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে বা সেই শেয়ারটা ক্রয় করা যায়। তো আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি এখন আপনাদের সামনে ভিন্ন রকমের আরেকটা চার্ট প্যাটার্ন দেখাবো, সেটা হলো রেনকো চার্ট প্যাটার্ন। তো আমি রেনকো চার্ট প্যাটার্নে দুই রকম কালার দেখতে পাচ্ছি, একটা হলো সবুজ কালার আর একটা হলো লাল কালার। তো সেক্ষেত্রে আমরা দেখব রেনকো চার্টে সবুজ কালারের দেখাচ্ছে না, লাল কালার দেখাচ্ছে। লাল কালার মানে হলো বেয়ারিশ যাচ্ছে আর সবুজ কালার মানে হলো বুলিশ যাচ্ছে। তো সেক্ষেত্রে লাল কালার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ারটা ক্রয় করা যাবে না, আর ক্রয় করে থাকলে সেই শেয়ারটা সেল করে দিতে হবে। আর যদি সবুজ কালারের চার্ট প্যাটার্ন দেখে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ারটা ক্রয় করা যায় বা সেই শেয়ারটা বাই করা যায়। তো এক্ষেত্রে আমরা সবসময় রিসেন্ট প্রাইসটা দেখবো, রিসেন্ট প্রাইসটা ফলো করবো। রিসেন্ট প্রাইস যেহেতু সবুজ দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে বা সেই শেয়ারটা ক্রয় করা যায়। তো রেনকো চার্ট প্যাটার্ন আমরা দেখলাম। আমরা আরেকটা চার্ট প্যাটার্ন দেখবো, সেটা হলো হাইকেন এশি। হাইকেন এশির উপর ক্লিক করলাম। হাইকেন এশি তো আমরা দুই রকমের ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, একটা সবুজ কালারের ক্যান্ডেলস্টিক আর একটা লাল কালারের ক্যান্ডেলস্টিক। তো এক্ষেত্রে যদি রিসেন্ট প্রাইস এরকম সবুজ কালারের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেব যে সেই শেয়ারটা বুলিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি রিসেন্ট প্রাইসে এরকম লাল কালারের ক্যান্ডেল হয়ে দেখায় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সেই শেয়ারটা বেয়ারিশ যাচ্ছে বা সেই শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আমরা অলওয়েজ রিসেন্ট প্রাইসটাকে প্রাধান্য দিব। রিসেন্ট প্রাইসের উপরে ভিত্তি করে আমরা শেয়ার ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নিব। তো ক্যান্ডেলস্টিক আমরা পুরাতন আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফেরত যাব। আমি উপরে ক্যান্ডেলের উপর ক্লিক করলাম। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে আমরা কত দিনের টাইম ফ্রেমে এই চার্টটাকে অ্যানালাইসিস করব বা শেয়ারটাকে অ্যানালাইসিস করব। তো যারা সুইং ট্রেডিং করে থাকে তারা একদিনের চাইলে একদিনের পরিবর্তে 1 উইকেও দেখতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। আবার সে চাইলে 1 উইকের পরিবর্তে 1 মাসে চার্ট অ্যানালাইসিস করতে পারে। তবে আমার মতে বেটার হয় 1 উইক কিংবা 1 মান্থের পরিবর্তে সুইং ট্রেডারগণ একদিনের সিলেক্ট করে আপনারা অ্যানালাইসিস করতে পারেন, কারণ একদিনেরটাই আমার মতে সুইং ট্রেডিংয়ের জন্য বেটার রেজাল্ট প্রোভাইড করে, কারণ এটার রিসেন্ট প্রাইসটাকে অ্যানালাইসিস করা যায় 1 ডে টাইম ফ্রেমে। আর এক্ষেত্রে আপনারা চাইলেও 1 উইক কিংবা 1 মান্থের টাইম ফ্রেমেও আপনারা দেখতে পারেন, যেটা খুশি পান। তবে আমার মতো 1 ডে টাইম ফ্রেমে এটাই দেখাটা বেটার যদি আপনারা আরও বেটার রেজাল্ট পেতে চান। তো এক্ষেত্রে আমি সর্বশেষ আরও দু একটা ইন্ডিকেটর আরও দেখব, সেটা হলো আমি আরেকটা ইন্ডিকেটর দেখব, সেটা হলো ভলিউম ইন্ডিকেটর। তো আমি এখানে ভলিউম লিখে সার্চ করার পর আমি আবার নিচে ভলিউমের উপর ক্লিক করলাম। তো ভলিউম ইন্ডিকেটর নির্দেশ করে যে ইন্ডিকেট করে যে বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ। তো ভলিউম ইন্ডিকেটর বার যদি এরকম সবুজ কালার হয়ে থাকে তাহলে বলা যায় যে বায়ার অ্যাক্টিভ রয়েছে, বায়াররা প্রচুর পরিমাণে বাই করতেছে। আর যদি ভলিউম ইন্ডিকেটরে এরকম কমলা কালারের
বার ইন্ডিকেট করে বা দেখায়, তাহলে সেক্ষেত্রে বুঝে নেব যে সেলার অ্যাক্টিভ রয়েছে, সেলাররা প্রচুর পরিমাণে সেল করতেছে। তো আমরা সবসময় রিসেন্ট প্রাইসে প্রাধান্য দিব। রিসেন্ট প্রাইসে এরকম সবুজ কালারের বার যদি থেকে থাকে তাহলে বুঝে নেব বায়ার অ্যাক্টিভ রয়েছে, এই শেয়ার বাই করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভলিউম ইন্ডিকেটর কিভাবে কাজ করে। তো এখন আমরা যে কাজটা করব, ভলিউম ইন্ডিকেটরটাকে ক্লোজ করে দিব, দিয়ে আরেকটা ইন্ডিকেটর আমরা ট্রাই করে দেখব। আমি এখানে ইন্ডিকেটর ক্লিক করে আমি এখানে সার্চ করব প্যারাবোলিক সার। প্যারাবোলিক সার আমি লিখলাম, লিখে নিচে প্যারাবোলিক সারের উপর ক্লিক করব বা নিচে প্যারাবোলিক সার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখন এটা ক্লোজ করে দিব। আমার সামনে প্যারাবোলিক সার হাজির হয়ে গেছে। তো আমরা এখানে ছোট ছোট তারা চিহ্ন দেখতে পাচ্ছি। এখন এই ছোট ছোট তারা চিহ্নকে আপনাদের বোঝানোর সুবিধার্থে বড় করব। আমি সেটিংসে গিয়ে স্টাইলে গিয়ে আমি এখন এই তারাগুলোকে বড় সাইজ শেপ দিব, দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। তো এক্ষেত্রে আমরা দেখব রিসেন্ট প্রাইস যদি এই তারার উপরে হয় বা ক্যান্ডেল যদি এই তারার উপরে হয় রিসেন্ট প্রাইসে, তাহলে সেক্ষেত্রে বুঝে নেব সেই শেয়ার বুলিশ আসছে বা সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই ক্ষেত্রে যদি রিসেন্ট প্রাইস বা ক্যান্ডেল যদি তারার নিচে হয়, তাহলে সেক্ষেত্রে বুঝে নেব সেই শেয়ার বেয়ারিশ আসছে বা সেই শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই শেয়ারটা ক্রয় করব না। আর এক্ষেত্রে আমরা সবসময় প্রাধান্য দিব রিসেন্ট প্রাইসকে। রিসেন্ট প্রাইসের উপরে ভিত্তি করে আমরা সবসময় ডিসিশন নেব শেয়ার ক্রয় বিক্রয় করার। তো এক্ষেত্রে কোনো শেয়ারের রিসেন্ট প্রাইস যদি বুলিশ দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই শেয়ারটা ক্রয় করা। আর এক্ষেত্রে কোনো শেয়ারের রিসেন্ট প্রাইস যদি বিয়ারিশ দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই শেয়ারটা ক্রয় না করা। আর এক্ষেত্রে আপনি যদি কোনো শেয়ার ক্রয় করে থাকেন যে শেয়ারটা অলরেডি বিয়ারিশ জোনে চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই শেয়ারটা সেল করে দেওয়া। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।